প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। বৈশ্বিক মহামারীতে আমরা ঘরে নিশ্চয়ই ঘরে বাসা বাড়িতে ঘরে স্বাস্থ্য মেনে লেখাপড়া করে যাচ্ছ। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম আমাদের বাংলাদেশের সামাজিক সমস্যা। তুমি জানো আমি সপ্তম শ্রেণী বাংলাদেশ সামাজিক সমস্যা অর্থাৎ দশমতে পড়াচ্ছি। সেখানে গত ক্লাসে আলোচনা করছিলাম যৌতুক কাকে বলে, যৌতুক কি, যৌতুক কারণ কি হয়, যৌতুক দেওয়ার প্রভাবটা আলোচনা করছিলাম। তুমি নিশ্চয়ই পড়েছো, প্রশ্ন দিলাম, প্রশ্ন নিশ্চয়ই আদায় করছো কি ছাত্রছাত্রীরা? মনে আছে প্রশ্নগুলো কি ছিল? সব প্রশ্ন তোমার রেডি করছো তো? অবশ্যই। আচ্ছা, তাই আজকে আমরা যাবো পার্ট 2-তে, যৌতুক নিয়োগ আইন। যৌতুক কাকে বলে আমরা জানি। যৌতুক নিয়ে যদি শাস্তি হয়, বাংলাদেশ সরকার শাস্তি আইন প্রয়োগ করছে। সেটা কোন সালে কখন জামা আছে সে বলবো। যৌতুকের সামগ্রিক বেনি আমরা জানি। মুসলিম আইনে দেড় মহলকে যৌতুক হিসেবে গণ্য করা হয় না। ইভেন 500 টাকা পর্যন্ত যদি বরপক্ষ পরপক্ষ বা প্রদান করে সেটাকে যৌতুক বলে গণ্য করা হয় না। তার কারণে বাংলাদেশ সরকার 1980 সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করেন। আইন গ্রহণ করা হয় যখন কোনো অপরাধ এমন অবস্থা সমাজে বিক্ষিপ্তভাবে সমাজকে দমন করা যায়, তখন সরকার বাধ্য হয় আইন প্রয়োগ করতে। 1980 সালে যৌতুক নিরোধ আইন নামে একটা আইন পাস করা হয়। সেখানে কি বলা হয়? যদি কেউ যৌতুক দেয় বা নেয় তাকে 1 বছর কারাদণ্ড সাথে 5,000 টাকা, 1 বছর কারাদণ্ড এবং নগদ 5,000 টাকা জরিমানা করার বিধান রয়েছে। সালে যৌতুক নিরোধ আইনে প্রণয়ন করা। সেই আইনে যদি কেউ যৌতুক দেয় বা নেয় তাহলে 1 বছর কারাদণ্ড এবং নগদ 5,000 টাকা জরিমানা করার বিধান করা হয়। তাহলে আমরা কি বুঝবো? যৌতুক এমন একটা জিনিস যা দেওয়া অবশ্যই আইনগত অপরাধ, যার জন্য বাংলাদেশ সরকার 1980 সালে আইন প্রণয়ন করে। সে আইনে কি বলা হয়েছে? যৌতুক নিলে বা দিলে তাকে 1 বছর কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করার বিধান রয়েছে। ক্লিয়ার? আমরা সবাই শিক্ষার্থী, আমরা তো যৌতুক বিরোধী আইনটা জানলাম, ঘোষণা পাশ হয়, এটা কিভাবে জরিমানা। ঠিক এমনি 1986 সালে যৌতুক নিরোধ আইনের সংশোধন করা হয়। সালে প্রথম যৌতুক আইন করা হয়। ঠিক এমনিভাবে আবার এরপরে 1986 সালে আবার যৌতুক নিরোধ আইনের সংশোধন করা হয়। আইন বলা হয় যদি কোনো ব্যক্তি যৌতুক প্রদান করে বা দেয় তাহলে তার সর্বোচ্চ সাজা 5 বছর পর্যন্ত, 1 লক্ষ টাকা প্লাস 5 বছর পর্যন্ত সাজা হতে পারে। এবং এই কাজে যারা পড়াশোনা করবে, যারা যৌতুক দেওয়ার বা নেওয়ার মধ্যস্থতাকারী, উভয়কেও এই সম পরিমাণ সাজা প্রদান করতে হবে। ঠিক এরপরে 1983 সালে আবার যৌতুক আইনে বলা হয়েছে, 1983 সালে যৌতুক আইনে বলা হয়েছে যদি যৌতুক দেওয়ার ব্যাপারে কোনো নারীর মৃত্যু ঘটে তাহলে তার শাস্তি হবে সশ্রম কারাদণ্ড বা যাবজ্জীবন। এই কাজে যে যারা অংশগ্রহণ করবে, যারা প্রচার দিবে, তাদের তো সহকারী সজা আর বিচারপতি প্রদান করতে বাধ্য হবে।
সমাজে যে কুপ্রথা আর যৌতুক প্রথা এই নিরোধ করতে গেলে আমাদেরকে আইন মানতে হবে। যদি আমরা বাংলাদেশের সামাজিক সমস্যা যৌতুক নিয়োগ, যৌতুক আইনে যৌতুক যে আইন করা হয়েছে, যৌতুক আইন নিয়োগ আইনগুলো 1980 সালে মন্ত্রী 1980 সাল, 1986 সাল, 1983 সাল, এই তিনটে সালে আমাদের মনে রাখতে হবে। কিছু কি হয়েছে, তাদের অপরাধের সাজা কত হবে, মেয়াদ হবে, সেগুলো উল্লেখ করেছে। এটা হচ্ছে সামাজিক এই যৌতুক আইন প্রয়োগ সবচেয়ে হবে, শুধু আইন করলে হবে না, আইনটিকে প্রয়োগ করতে হবে। প্রয়োগের মাধ্যমে বাস্তবায়িত করতে হবে। আমাদের মনে রাখতে হবে শুধু আইন করলে হবে না, আইনের প্রয়োগের মাধ্যমে আইনকে বাস্তবায়িত করার ফলে সমাজে যৌতুক মুক্ত হবে। আমরা আগে বললাম কি যৌতুক কাকে বলে, বললাম কি যৌতুকের পাঠ দিয়ে গেলাম, যৌতুক নিরোধ আইনটা কি, আইনের কার্যকারিতা কি, আইনের ধারা কি, এই অন্যায় করলে আইনের শাস্তিগুলো কি হবে, এই শাস্তি আমরা পরবর্তী যাব। আমাদের যে আগে সমস্যা ছিল, যৌতুক ছিল, বাল্যবিবাহ ছিল, আমরা ওগুলো আসতে যাবো, শেষ করতে যাবো, কারণ আমরা অনেক সমস্যা, অন্য সমস্যা যৌতুক। এর মূল কারণ হলো কি আছে জানো, যৌতুকের কারণ হলো দারিদ্র্য। দারিদ্র্যের কারণে যৌতুক প্রথা প্রচলিত। যে সমাজ থেকে, সমাজের প্রত্যেক ব্যক্তি বর্গকে, পারিবারিক সমাজে শিক্ষিত করে তোলা হয়, তাহলে আমরা যৌতুক নেওয়া হবে না। যৌতুক ভবিষ্যৎ থেকে সমাজ থেকে সমাজকে হতে হবে, শিক্ষিত করতে হবে, দারিদ্র দূর করতে হবে। দারিদ্র দূর করলেই, শিক্ষিত সমাজ গড়লেই দারিদ্র দূর হবে। সেক্ষেত্রে আমরা যৌতুক কাকে বললাম, কাকে বলে, প্রভাবটা প্রশ্ন করছি, যৌতুক আইন বিরোধ করলাম। এখন আমরা যাবো পার্ট 3, যৌতুক প্রতিরোধ সামাজিক আন্দোলন। যৌতুক প্রতিরোধে সবচেয়ে বড় হলো সামাজিক আন্দোলন। সেই সামাজিক আন্দোলনের ভূমিকা প্রথম হলো পরিবার। পরিবার থেকে আন্দোলন করতে হবে। পরিবারের মানুষ যদি সচেতন হয়, তাহলে যৌতুক দেওয়া নেওয়া আমরা করবো না। আমাদের মনে রাখতে হবে যৌতুক দেওয়া নেওয়া উভয় না, আইন দণ্ডনীয়। সামাজিক আন্দোলন হচ্ছে সংগঠিত সামাজিক প্রতিরোধ। তোমরা বইগুলো দেখতে পাবো বা লিখে দেওয়া ইচ্ছা করলে, সামাজিক আন্দোলন হচ্ছে সংগঠিত সামাজিক প্রতিরোধ। এই জিনিসটা আমরা পরীক্ষা স্পষ্ট আসতে পারে আমাদের। সামাজিক আন্দোলন কি? সামাজিক আন্দোলন কি? সামাজিক আন্দোলন হচ্ছে সংগঠিত সামাজিক প্রতিরোধ। দারিদ্র, নারী নির্যাতন, নারী অপহরণ, বিবাহ বিচ্ছেদ এবং এইসব কারণে সমাজে অবনতি হচ্ছে। এইসব বিভিন্ন কারণে কি? যৌতুক প্রথা সমাজে যদি না থাকে, তাহলে আমাদের এই সমাজে নারী নির্যাতন, নারী অপহরণ, বিবাহ বিচ্ছেদ এসব ঘটনা ঘটবে না। সামাজিক আন্দোলন হবে কি? সামাজিক আন্দোলনটা হলো সংগঠিত সামাজিক প্রতিরোধ। সমাজে প্রত্যেক শিক্ষিত, মূর্খ, বেকার, চাকরিজীবী, কর্মজীবী প্রত্যেক লোকের অংশগ্রহণের যে আন্দোলন হলো সংগঠিত আন্দোলন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এর জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী সবাই সম্মিলিত প্রচেষ্টা করে যে আন্দোলনটা হবে, সেটা হলো সামাজিক প্রতিরোধের এই সংগঠিত সামাজিক প্রতিরোধ। সামাজিক প্রতিরোধের প্রথম ধাপ হলো পরিবার। পরিবার সচেতন হলে সমাজে অন্যায় গৃহীত আমরা করবো না, হবে না আমাদের। তাহলে আমাদের কোনো কি করতে হবে? পরিবারের প্রত্যেক লোককে হতে হবে সচেতন, পাশাপাশি প্রতিবেশীকে সচেতন করতে হবে। সামাজিক আন্দোলন, যৌতুক দেওয়া, গৃহীত কাজ এর সবাই করতে হবে। এটা আন্দোলনের মাধ্যমে করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারবো? আমরা রেলি করতে পারবো। যৌতুক দিব না, এবার রেলি করতে পারবো, সভা করতে পারবো, সংগঠন করতে পারবো। সভা সংগঠনের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুললে আমাদের এই যৌতুক প্রতিরোধ, যে সামাজিক আন্দোলন গড়ে তুললে তাহলে সমাজে যৌতুক দেওয়া হবে না। আমরা নিজের পরিবার, প্রতিবেশী সবাইকে বুঝাবো। ক্লিয়ার আমাদের? আমরা যৌতুক, এটা আমাদের আমরা
মনে রাখতে হবে আমরা যৌতুক দিব না, যৌতুক দিব না সামাজিক আন্দোলনের একটা অংশ। আমাদের সামাজিক সুবিধা হবে যৌতুক দিব না এবং যৌতুক নিব না, এটা আমাদের সামাজিক স্লোগান। আমরা রেলির মাধ্যমে সেটা করতে পারি, তাহলে আমরা এই সামাজিক যৌতুক প্রতিরোধে সামাজিক আন্দোলনটা গড়ে তুললে আইন প্রয়োগের দরকার নেই। যদি আমরা সমাজের প্রত্যেকগুলো সচেতন হই তাহলে আমাদের আইন দরকার নেই। আমাদের সমাজ এইভাবেই সমাজে স্বীকৃত হলে, দারিদ্র না থাকলে যৌতুক প্রথা নেওয়া চলবে না, লাগবে না। ক্লিয়ার আমাদের? শিক্ষার্থী, আমরা আগে কি বললাম, কিছু আগে পার্ট 3 গেল, পার্ট 4 আসছে বাংলা বিভাগের ধারণা কারণ থেকে। আমাদের এই সমস্যা বাংলা বিভাগ সামাজিক সমস্যাগুলোর কারণ ছিল কিন্তু এটা সমস্ত বাল্য বিবাহ ছিল। বাল্য বিবাহ কাকে বলে? সাধারণত বাল্য ছোট শিশুকালে ছেলেদের বিয়ে হিসাবে বাল্য বিবাহ বলা হয়। কিন্তু এই বাল্য বিবাহ কিন্তু আসলে আমাদের সামাজিক একটা অসুস্থতার কারণ, এটা বিরাট সমস্যা। শিশুদের মধ্যে বিয়ে বাল্য বিবাহ বলা হয়। 19 বাল্য বিবাহটা 1929 সালে ব্রিটিশ সরকার 1929 সালে তৎকালীন ব্রিটিশ সরকার সালে তৎকালীন ব্রিটিশ সরকার চাইল্ড অ্যাক্ট নামে একটা আইন পাস করে, এটা বাল্য বিবাহ নিরোধ। সেই আইনে বাংলাদেশ সরকার 1914 সালে ব্রিটিশ সরকারের যে আইনটা চাইল্ড অ্যাক্ট নামে যে আইন পাস করে, তার ধারাবাহিকতা 2014 সালে বাংলাদেশ সরকার বাল্য বিবাহ নিরোধের আইন পাস করে। সে বাল্য বিবাহ শিশু বলতে কাকে বলছে? শিশু কি 18 বছরের নিচে ছেলেদেরকে শিশু বলা হয়। 18 বছরের নিচে 18 বছরের নিচে মেয়ে বয়স, মেয়ে 21 বছরের কম ছেলের মধ্যে যে বিয়ে হয় তাকে বলা হয় বাল্য বিবাহ। 1929 সালের ব্রিটিশ আইনের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার 2014 সালে আইন পাস করে আইনে বলা হয় শিশু 18 বছরের নিচে মেয়ে এবং 21 বছরের নিচে কম ছেলের মধ্যে যে বিয়ে হবে তাকে বলা হয় বাল্য বিবাহ। এই বাল্য বিবাহের কারণ দারিদ্র। বাল্য বিবাহ সংগঠিত হয় যৌতুকের মাধ্যমে বাল্য বিবাহ সংগঠিত হয়ে থাকে। যে বাল্য বিবাহ বেশি হয়ে থাকে বেশি যৌতুক প্রথা আরম্ভ করা হয়। তাহলে আমরা বাল্য বিবাহ কাকে বলে প্রশ্ন করা হয়, বুঝতে পারবো? 18 বছরের কম বয়সী মেয়ে এবং 21 বছর বয়সের কম বয়সী ছেলের মধ্যে যে বিবাহ সংগঠিত হয় তাকে বাল্য বিবাহ বলা হয়। ক্লিয়ার?
বাল্যবিবাহ কাকে বলে? 18 বছরের কম বয়সী ছেলে মেয়ে এবং 11 বছরের কম বয়সী ছেলের মধ্যে বিয়ে হয় তাকে বলা হয় বাল্যবিবাহ। ক্লিয়ার? বোর্ডে মুছে দেই। তাহলে কি বাল্য বিবাহে কি কারণে সমাজে বাল্য বিবাহ করে থাকে? আমাদের সমাজে যারা দরিদ্র পিতামাতা সন্তানের ভরণ পোষণ দিতে অক্ষম বিধায় তার কন্যা সন্তানকে পাতস্থ করে দেয়। এই হলো বাল্য বিবাহের কারণ। দরিদ্র পিতামাতা তার কন্যা সন্তানের ভরণ পোষণ দিতে অবলবতা বিধায় সে তার কন্যাকে পাতস্থ করে দেয়। তারপরে এটা একটা বলে এখন কি করো, দরিদ্র পিতামাতা কন্যা সন্তানের বরণ পোষণে অপরাগত হওয়ার কারণে একটা দুই নম্বর হলো কি সামাজিক নিরাপত্তা। বলতে পারো বুঝলাম স্যার, দরিদ্র কারণ সামাজিক নিরাপত্তা কি? সমাজের দরিদ্র ঘরের ছেলে মেয়েদের নিরাপত্তা কম থাকে। সাধারণত দরিদ্র ঘরের মেয়ে ছেলে মেয়েরা এদের সামাজিক নিরাপত্তা হবে তাড়াতাড়ি বাবা মা তার মেয়েকে অনুষ্ঠিত করতে চলে যাবে। 3 নম্বর হলো দাদি নানির শখ পূরণের জন্য। ক্লিয়ার? এক নম্বর দরিদ্র পিতামাতা কন্যা সন্তানের ভরণ পোষণের অবগতার কারণে। 2 নম্বর সামাজিক নিরাপত্তার অভাবে। 3 নম্বর দাদি নানির শখ পূরণের কারণে বাল্য বিবাহ সম্পন্ন হয়ে থাকে। 4 নম্বরটা হলো বাল্য বিবাহের অন্যতম কারণ হলো যৌতুক। যৌতুকের লোভে বরের পক্ষে কন্যা সন্তানকে কিশোর অল্পবয়সী কন্যাকে যদি বলবে অল্প বয়সী মেয়েকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করতে অনেকে রাজি হয়। সন্তান ভরণ দিতে পারে। 2 নম্বর হলো সামাজিক নিরাপত্তা। 3 নম্বর ছিল দাদাদাদির শখের কারণে। 4 নম্বর যৌতুকের কারণে। যৌতুকের লোভে অল্পবয়সী মেয়েকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করতে অনেক বাবা মা রাজি হয়ে যায়। আমরা ক্লিয়ার করলাম যৌতুক আমরা বাল্য বিবাহের ধারণা করলাম কি কারণে বাল্য বিবাহ ক্লিয়ার হলো জানি। আমরা যাবো আমরা আমাদের বাংলাদেশের সামাজিক সমস্যাগুলো যেগুলো পাঠ্য করে আসলাম পাঠে 1 2 3 4 5 এর বাল্য বিবাহের প্রভাব প্রতিরোধ। বাল্য বিবাহে কি কারণ কি হতে সমাজে কি হয়? বাল্য বিবাহ কারণে আমরা জানি মেয়ে 18 বছর বয়সের নিচে মেয়ে 11 বছর বয়সের ছেলে এর মধ্যে বিবাহ করে এদের শারীরিক অপরিপক্কতা আসার পূর্বে তারা সন্তানের বাবা মা হয়ে যায়। এতে অপুষ্টির কারণে একটা অপুষ্ট সন্তান জন্মগ্রহণ করে। অনেক সময় সন্তানের মৃত্যু বা মাতৃমৃত্যু হতে পারে। এই বাল্যের প্রভাব কি হতে পারে? মাতৃমৃত্যু ও সন্তানের মৃত্যু হতে পারে। এর ফলে মা এবং সন্তান রোগা হয়। এটা সবচেয়ে বড় প্রভাব। অনেক সময় বেশিরভাগ সময় সন্তান জন্ম দিয়ে মা মৃত্যুবরণ করে।
ছোট্ট একটা বাবা, আমরা বাল্য বিবাহ কাকে বলে জানি? 18 বছর কম বয়সে 11 বছর কম 18 কম বয়সী মেয়ে, 11 বছর কম বয়সী ছেলে, এর মধ্যে বাল্য বিবাহ হয়। এই বাল্য বিবাহের ফলে এদের যে সন্তান অপরিপক্ক বয়সে সন্তান এলে মা এবং সন্তান উভয় অপুষ্টি ভোগে। এরপরে সন্তান জন্ম দিয়ে গিয়ে মায়ের মৃত্যু ঘটে বা সন্তানের মৃত্যু ঘটে। এখন বাঙালি সরকার বাল্য বিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী এটি একটি অপরাধ। কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি অপরাধ করে থাকে তাহলে তাকে কি হবে জানো? 2 বছরের কারাদণ্ড বা 1 লক্ষ টাকা জরিমানা করতে হবে। যদি প্রাপ্তবয়স্ক ব্যক্তি আর যদি অপ্রাপ্তবয়স্ক করে থাকলে 1 লক্ষ টাকা জরিমানা এবং 1 মাস তার কারাদণ্ড। প্রাপ্তবয়স্ক ব্যক্তি অপরাধ করে তার 2 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। আর যদি অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি করে তার জন্য হলো 1 মাসের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। যদি সমাজের কোনো ব্যক্তিবর্গ অন্য কোনো লোক এই কাজটা করায় থাকে তার জন্য 2 বছরের কারাদণ্ড 50,000 টাকা জরিমানা দেওয়া হবে। তাহলে আমরা আমাদের এই বাংলাদেশ সামাজিক সমস্যার কতটা সমস্যা করলাম। এক ছিল যৌতুক প্রভাব, কারণটা কি, তারপর যৌতুক আইন, তারপরে সামাজিক উপকার দিয়ে তারপরে বাংলা বিবাহের প্রভাব প্রতিরোধ আইন। বাল্য বিবাহ কাকে বলে সেই সবাই জানি। যদি প্রশ্ন আমরা জিজ্ঞেস করে বলতে পারবো বাল্য বিবাহ আইন 2017 সালে যে আইন করা হয়েছে আমাদের মনে রাখতে হবে যৌতুক আইন ছিল 1980 সালে, নিরোধ হল 1986, তারপরে আসছে আমরা 2000 আবার 1929 সালে ছিল কি আইন, তারপর আসছে এবার আসছে কি আসছে আমাদের 2014 সালের আইন, তারপর আসছে আমরা 2017 আইন। এই আইন আমাদের মনে রাখতে হবে, বই খুলে আমরা পাবো না। এখন আমরা এই অধ্যায় প্রায় আমাদের শেষ, আমরা কিছু প্রশ্ন দেব। আমরা এবার ক্লিয়ার করে প্রশ্ন আলোচনা। মুসলিম আইনে কাকে যৌতুক হিসেবে গণ্য করা হয় না? 2 নম্বরে কত সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়? কত সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়? সামাজিক আন্দোলন কি? 5 যৌতুক প্রথা সমাজ জীবনে কি কি সমস্যা সৃষ্টি করে? বাল্য বিবাহ কাকে বলে?
বাল্যবিবাহ নিরোধ আইন বা অ্যাক্ট কত সালে প্রণীত হয়? বাংলাদেশে কত সালে বাল্যবিবাহ আইন পাস হয়? বাল্যবিবাহ কাকে বলে? বাল্যবিবাহের নিরোধ আইন বা অ্যাক্ট কত সালে প্রণীত হয়? বাংলাদেশে কত সালে বাল্যবিবাহ পাস হয়? লাস্ট কোশ্চেন, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু দশ নম্বর বাংলাদেশে বিবাহ আইনে বাল্য বিবাহ কাকে বলে? এই 10টা কোশ্চেন আমরা বই দেখে উত্তর রেডি করে নেব। আমাদের বাংলাদেশ সামাজিক সমস্যা, বাংলাদেশ যে সামাজিক সমস্যা যে অধ্যায় ছিল 10 নম্বরটা আমরা অধ্যায় ক্লিয়ার করলাম। বাকি তোমরা বই দেখে আর ক্লাসে বললাম এবং খাতা লিখ অবশ্যই লিখছো, তার সাথে মিলে বই পড়বা। আমি আশা করবো আমাদের দুটো ক্লাস থেকে তুমি অনেক উপকৃত হবে যদি ক্লাসটা মন দিয়ে শুনো, পড়ো। গত ক্লাসে ছিল বাংলাদেশ প্রথম একটা পার্ট ছিল, আজকে বাকি শেষ করলাম। বাংলাদেশের সামাজিক সমস্যা কি কি সেগুলো আমরা জানি, সেই সমস্যাগুলো বই অধ্যায়ে আমরা পড়ে আমরা শেষ করবো। আমি আশা করবো তোমরা উপকৃত হবো আর মনোযোগ দিয়ে প্রশ্নগুলো উত্তর লিখবো, পড়বা। আগামীকাল দেখা হবে। ধন্যবাদ সবাইকে।